নমস্কার বন্ধুরা। ক্ষয়চক্র, ভূগোলের এই ক্ষয়চক্রর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। 1899 খ্রিস্টাব্দে বিখ্যাত মার্কিন ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ক্ষয়চক্রের ধারণাটি উপস্থাপন করেন। এখানে ক্ষয়চক্র বলতে ভূমিরূপের জীবনচক্র কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ডেভিসের মতে যে কোনো ভূমিরূপের একটি সুনির্দিষ্ট জীবন ইতিহাস থাকে, সেটা নদীর হোক, ভূমিরূপের হোক, যে কোনো একটা বড় শিলার হোক, যার ভেতর দিয়ে ভূমিরূপটি ক্রমিক পর্যায়ে নিয়মিত পরিবর্তন কিন্তু হয়ে থাকে এবং শুরু থেকে প্রাথমিক পর্যায়ের থেকে শেষ পরিণত পর্যন্ত পৌঁছায়। সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ভূমিরূপের পরিণতি পর্যবেক্ষণ করতে গিয়ে ভূমিরূপের গঠন পরিবর্তনে কিন্তু একটা বিষয় কিন্তু আমরা আবিষ্কার করে ফেলতে পারি। তিনি সমুদ্রতলকে উচ্চতার ভিত্তিতে ধরে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার মতে ভূগাঠনিক শক্তির প্রভাবে ভূমিরূপের গঠন এবং সমাপ্ত হলে শুরু হয় ক্ষয়কার্য। যে কোনো জিনিস, একটা জিনিস শুরু হওয়ার পরে তার কিন্তু ধীরে ধীরে কি হয়, বাড়তে থাকে, কিংবা তার একটা যৌবন প্রক্রিয়া আসে, তারপর ধীরে ধীরে বার্ধক্য প্রক্রিয়া আসে। এটা আমরা যে কোনো ভূমিরূপেও দেখতে পারি, মানুষের জীবন দিয়েও আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পারি। একটা শিশু জন্মের পর তার যখন নতুন শৈশব অবস্থা শুরু হয়, তারপর বাল্যকাল, এই ধীরে 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 কিন্তু একটা বৃদ্ধ যখন একটা সময়ের পরে কিন্তু তার যে ডেভেলপমেন্ট তার কিন্তু বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে সে বার্ধক্যে পরিণত হয়, একটা সময় গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে তার কিন্তু মৃত্যুবরণ হয়। তেমনি একটা প্রকৃতিও কিন্তু প্রকৃতির নিয়মে একই রকম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিংবা সৃষ্টি থেকে সমাপ্তি পর্যন্ত তার পর্ব কিন্তু চালিয়ে যায় এবং এই পর্ব চলতে গিয়ে কিন্তু একটা সময়ের পরে কি হয়, পুনরাবৃত্তিও কিন্তু হয়ে থাকে। সংজ্ঞা: চক্রের আকারে ক্ষয়কার্য চলাকে বলা হয় ক্ষয়চক্র। ভূবিজ্ঞানী হ্যাকের মতে কোনো একটি বিষয়ে সূত্রপাত বা আরম্ভ বা পরিণতি বা শেষ একই স্থানে সম্পন্ন হলে তাকে বলা হয় চক্র। একই জায়গায় যদি তোমার কোনো জিনিসের শুরু, শেষ এবং সেখান থেকে আবার নতুন রূপের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় চক্র। সুতরাং ভূমিরূপের সৃষ্টি বিনাশে চক্রাকারে আবর্তিত হলে ক্ষয়চক্র বলা হয়। WM ডেভিসের মতে ক্ষয়চক্র হলো ভূমিরূপের গঠন, প্রক্রিয়া ও পর্যায় সম্মিলিত ফল। কাজেই ক্ষয়চক্রকে বলতে কোনো একটি অঞ্চলের সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত ভূমিরূপের সব রকম পর্যায় সম্মিলিত অবস্থাকে বোঝানো হয়ে থাকে। ক্ষয়চক্র সম্পর্কে উডজিল বলেছেন, চিরন্তন সৃষ্টি আদিকাল থেকে ভাবিকাল পর্যন্ত ভূমিরূপের ভাঙা গড়ার কাজ চলছে এবং চলতে থাকবে। এই উত্থান পতনের সৃষ্টির নিয়মে শাশ্বত ধর্ম, শুরু এবং শেষ এবং পর্যায়ক্রমে পরবর্তী ধাপে যাওয়াটাই হলো প্রকৃতির আসল ধর্ম। ক্ষয়চক্রের নিয়ন্ত্রণ সমূহ: ক্ষয়চক্র হওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায় গঠন, প্রক্রিয়া, পর্যায়, তিনটি ক্ষয়চক্রের মধ্যে কিন্তু এই জিনিসটা আবর্তিত হতে থাকে। গঠন বলতে শিলার গঠনের কথা বলা হয়েছে, আবার শিলার গঠন বলতে শিলার সংযুক্তি, কাঠিন্য, নাতি, ভাত, চ্যুতি এবং প্রবেশতাত্ত্বিক গঠন, শিলা লক্ষণ ইত্যাদি সম্মিলিত অবস্থাকে বলা হয়। শিলার ওপরের গঠন এবং প্রক্রিয়াগুলো কার্যকরিতা নির্ভরশীল বলে শিলার গঠনভেদে ক্ষয়চক্রের মাধ্যমে পরিলক্ষিত হয়। এবার প্রক্রিয়া: ক্ষয়চক্রের ব্যাপারে প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল শক্তিসমূহ কার্যকারিতা নিয়ন্ত্রণসমূহের কথা বোঝানো হয়েছে। যেমন আবহবিকার, নদী, ভৌমজল, বায়ুপ্রবাহ ইত্যাদির দ্বারা কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে প্রক্রিয়া বা ক্ষয়চক্র পরিচালিত হয়ে থাকে। আমরা আবহবিকার ক্ষয়ভবনের চ্যাপ্টারেই আমরা পড়ে দেখলাম যে একটা পাথরকে কিভাবে আবহাওয়ার দ্বারা, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার দ্বারা কিন্তু সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারপর আছে পর্যায়, যে পর্যায় এক একটা ধাপ, যেটা একটা শিলাস্তরে ক্রিয়াশীল বস্তুর কার্যকরিতা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি করে। একেই জীবনচক্রের মতনই ভূমিরূপের কিন্তু ক্রমবিকাশের পর্যায়গুলি তিনটি ভাগে ভাগ করা যায়। একটা যৌবন, পরিণত, বার্ধক্য অবস্থা। নদীর ক্ষেত্রে এটা আমরা খুবই সুন্দরভাবে দেখতে পারবো নদীর যখন ক্ষয়কার্য আমরা পড়বো। এবং মানুষের জীবন দিয়ে আমি প্রথমেই বলে নিলাম যে এই যে পর্যায়, যে যৌবন, একটা পরিণত অবস্থা, বার্ধক্য অবস্থা, এই ধাপগুলো কিন্তু আমরা ভূমিরূপ
ভূমিরূপের মাধ্যমে দেখতে পারি। ক্ষয়চক্রের নিয়ম তত্ত্বটা কি? ডেভিসের মতে কোনো একটি ভূমিরূপের উত্থান থেকে পতন, সৃষ্টির থেকে বিনাশের পর্যন্ত সমস্ত অবস্থাকে চক্র বলা হয়। এই চক্র বলতে একটি বিশেষ সময়ে ভূমিরূপের গঠন পরিবর্তনের যাবতীয় ঘটনা পরিণতকে বোঝায়। ডেভিস প্রদত্ত ক্ষয়চক্রের এই তত্ত্বটি আবদ্ধ নিয়ম তত্ত্বের অন্তর্গত এবং এই তত্ত্ব অনুসারে ক্ষয়চক্রে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় সর্বশেষ পরিণত দিকে এগিয়ে যায় যতক্ষণ না অঞ্চলটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত এই পর্যায়টি কিন্তু চলতে থাকে এবং ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই তা পূর্ণপ্রাপ্তির পূর্বেই তা বাধাপ্রাপ্ত হয় আর একটি নতুন ক্ষয়চক্রের প্রক্রিয়া কিন্তু সৃষ্টি হয়। একে উন্মুক্ত নিয়ম তত্ত্ব কিন্তু বলা হয়। তাহলে এখানে দেখো চক্র ঘটনার পরিণতিকে এই চক্রের যে সার্কেল, এই ভূমিরূপের গঠনের পরিবর্তনকে ঘটনা এবং তারপর আবদ্ধ নিয়ম তত্ত্ব সমপ্রায় ভূমিতে সেগুলো পরিণত হয়ে আবার কিন্তু উন্মুক্ত নিয়ম তত্ত্বে কিন্তু একই জিনিসটাকে কিন্তু সার্কেল ওয়াইজ চলতেই থাকে। ক্ষয়চক্রের বিভিন্ন শর্তগুলো আছে যে সমগ্র অঞ্চলে অবশ্যই সমুদ্রতলের ওপর অবস্থান করবে, উত্থান পড়বে, ক্ষয়কার্য বিশেষ হবে না, অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন কোমল শিলার সমন্বয়ে গঠিত করবে, জলপ্রবাহজনিত ক্ষয় প্রাধান্য পাওয়ার জন্য অঞ্চলটি জলবায়ু আর্দ্র হওয়া আবশ্যক, ভূমিরূপের বয়স অধিক হওয়া বাঞ্ছনীয়। ভূমিরূপ যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেখানে এই ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো দেখাটা সম্ভব হয়ে ওঠে না। ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলোর মধ্যে যে 3 ধরনের যে পর্যায়, সেই পর্যায়টা কিন্তু এখানে ছোট করে দেওয়া আছে। পরে নদীর ক্ষয়কার্যের বিশেষ ডিটেলস করে দেখলে পরে তখন, তাও এখানে চিত্রের মাধ্যমে যেখানে বোঝানো হয়েছে, চিত্রটা ভালো করে লক্ষ্য করো। এখানে প্রাথমিক অবস্থায় দেখা যায় যে যৌবন অবস্থা, যে ভূমির উচ্চতা অধিক হওয়ায় ক্ষয়কার্য ক্ষমতা কিন্তু বেশি থাকে। এই যে যৌবন অবস্থায় পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই পর্বতে খাড়া ঢাল দিয়ে কি হয়, তীব্র জলস্রোতের সাহায্যে নদীগুলো ব্যাপক নিম্নমুখী ক্ষয়কার্য, যে দেখবে ভি আকৃতির শিলা, ভি আকৃতির গঠনটা কিন্তু এই যে যৌবন অবস্থায় কিন্তু বেশি থাকে এবং এই নদীগুলো শিলাস্তরের সঙ্গে নিজেদের সামঞ্জস্য সক্ষম হয় না, তাই এই আকৃতিটা কিন্তু ভি শেপটা বেশি। তারপরে পরিণত অবস্থায় যেখানে হচ্ছে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় এবং এই সময় কিন্তু নিম্নমুখী যে ক্ষয়টা, যেটা ভি আকৃতির থেকে কিন্তু পার্শ্ব ক্ষয়টা কিন্তু বেশি হয়। নদীগুলো সর্পিল বা আঁকা বাঁকা পদ্ধতি, দেখো এই যৌবন অবস্থায় কিন্তু বাঁকটা একটু বেড়ে গেছে। তারপরে যখন তোমার ধীরে ধীরে যখন আবার চলে যায় তোমার কি বলে পরিণত অবস্থা, যখন পার্শ্ব ক্ষয়টা বেশি করে, যখন সাইডের পুঞ্জিত ক্ষয় কিংবা শৈলস্তরের মধ্যে ধীরে ধীরে উচ্চতা কমতে থাকে, সেখানে ভূমির উত্থানের প্রাথমিক চিহ্নগুলি কিন্তু মিশে যায়। এইবার তারপরে কি আসে, বার্ধক্য অবস্থা। ভূমিরূপের গঠনের পর কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠ উচ্চতা হ্রাস পেয়ে কী করে সমতল ভূমিতে, সেখানে নাকি অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তারপর সমপ্রায় ভূমি, ক্ষয়ীভূত পাহাড়কে কিন্তু মাথা তুলে, এই সমস্ত জায়গায় কিন্তু ছোট ছোট পাহাড়কে আমরা ক্ষয় হওয়া কোনো পাহাড়কে কিন্তু দেখতে পারি। ডেভিস বর্ণিত সমপ্রায় ভূমিতে ক্ষয়কার্যের শেষ পর্যায়ে সমগ্র অঞ্চলে কচ্ছপের পিঠের মতন আকৃতি কিন্তু ধারণ করে, ডেভিস এই কথাটা বলেছিলেন। এবং এই নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়, ভূমির ক্ষয়প্রাপ্ত শিলার ঢিপিগুলিকে ছোট ছোট ঢেউয়ের মতন ফুলে থাকতে দেখা যায়। এইরূপ ভূমিকে তিনি সমপ্রায় ভূমি নামেও কিন্তু নাম দিয়েছেন। আর সমপ্রায় ভূমি মধ্যস্থিত অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে কিন্তু অভিহিত করেছেন। ক্ষয়চক্রের পুনর্জীবন, কোনো একটি অঞ্চলে একটি ক্ষয়চক্র পরিণত লাভ করলে আবার সেখানে গঠন কার্যের ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তখন সেখানে পুনরায় ক্ষয়চক্র সৃষ্টি হয় এবং ক্ষয়চক্রের পুনর্জীবিত অবস্থাকে বলা হয়। এই আমেরিকান ভূবিজ্ঞানী এসি রামেশ সে এই অঞ্চলটিকে শিলাস্তরের মাঝে একাধিক ক্ষয়চক্র নির্দেশন আবিষ্কার করেছিলেন এবং ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপের অবস্থা হয় সেটা আমরা পরের দিন আলোচনা করব। তো ক্ষয়চক্রটা বিশেষ করে আমরা নদীবাহিত নদীর জায়গাটা বেশি করে ভালো করে দেখতে পারি। নেক্সট চ্যাপ্টারেই আছে নদীর কার্য, তখন আমরা আরও ভালো করে ডিটেলসটা জানব। ধন্যবাদ।